আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। গতকাল 11 সেপ্টেম্বর 2024 সন্ধ্যার পরে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, ইন্টারিম সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ একটি ভাষণ দেন, লিখিত ভাষণ। এই ভাষণটি আমি বাসায় বসে আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে দেখেছি, টিভি রুমে শুনেছি, দেখেছি। এবং পরদিন আজকে 12 সেপ্টেম্বর 2024 গণমাধ্যমে ওনার সম্পূর্ণ বক্তৃতাটি এসেছে লিখিতভাবে, সেটাও আমি পড়েছি। তো তিনি এই দীর্ঘ বক্তৃতার মধ্যে নানান ভালো কথা বলেছেন। সেই কথাগুলো নিয়ে বিভিন্ন মানুষে খুব প্রশংসা করছেন। অনেক নামি দামি ব্যক্তিগণ, অনেক শিক্ষিত ব্যক্তিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ যাদেরকে আমরা চিনি, তারা মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্য ভাষণকে স্বাগত জানি, অর্থাৎ এটা ইতিবাচকভাবে দেখেছেন। উল্লেখ্য যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ওনাকে বারবার মাননীয় বলছি, এটা মনের থেকে বলতেছি। আমি কিন্তু গত 16 বছরে শেখ হাসিনা যে লেডি লেন্দুকদর্জি গোপালী, তাকে আমি মাননীয় শব্দ সহজে বলিনি, বলার চেষ্টা করিনি, কারণ তিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর না কি খোর সেটা দেখার বিষয় না, তিনি বৈধভাবে তিনি প্রধান উপদেষ্টা পদে আছেন। তিনি যে চেয়ারে আছেন, প্রধানমন্ত্রীর পাওয়ারে আছেন, চিফ এক্সিকিউটিভ পাওয়ারে আছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে ইন্টারিম সরকারের প্রধান হয়ে আছেন, সেটা বৈধভাবে আছে। ব্যক্তিগতভাবে আমার সাপোর্টও সেখানে আছে, সব মানুষের সাপোর্ট নিয়ে সেখানে তিনি আছেন। এই জন্য আমি মাননীয় বলছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস যে বক্তব্যগুলো দিয়েছে, সেটা নিয়ে আমাদের দেশের প্রচুর সংখ্যক লোকজন প্রশংসা করছেন। আমারও ভালো লেগেছে। তিনি মন খুলে বাংলাদেশের মানুষের মনের ভিতর ঢুকেছেন। তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তিনি ফ্যাসিস্টের কথা উল্লেখ করেছেন। অনেক সুন্দর সুন্দর বক্তব্য করেছেন। তিনি গুম বিষয়েও কথা বলেছেন। তিনি 6টি বিষয়ের 6 জন পণ্ডিতকে দায়িত্ব দিয়েছেন। নির্বাচন কমিশন গঠন, পুলিশ কিভাবে পুলিশ বাহিনীর সেটিং করবেন, আইন সংবিধান কিভাবে করবেন, এর জন্য 6 জন পণ্ডিত ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। তো দেখলাম এদের মধ্যে বেশিরভাগই ওই 111 লোকজন, প্রথম আলোর লোকজন, ডেইলি স্টারের লোকজন, সিপিডি, টিআইবি, এরা জড়িত আছেই। যেরকম ইন্টারিম সরকারের উপদেষ্টাগণ তো আছেনই, তার আশেপাশের লোকজনের 111 আছেনই, প্রথম আলো, ডেইলি স্টার আছেনই, সিপিডি আর টিআইবি তাকে ছাড়তে পারছে না, বাংলাদেশের এই সরকারে তারা আছেই, যারা মূলত একটি ভুয়া সিকুলারিজম, যারা ভারতের স্বার্থে কাজ করে, ভুয়া প্রগতিশীলতা নিয়ে তারা থাকে। এটা এক ধরনের হিপোক্রেট, ভণ্ড। এই গ্রুপটাই সব জায়গায় স্থান পেয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তো যাই হোক, সে বিষয়ে আমি আলোচনা যাচ্ছি না, সেটা নিয়ে কথা আগে বলেছি, আবারও বলার চেষ্টা করব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, গুম বিষয়ে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, আসলে 1 মাসের বেশি সময় হয়ে গেছে। কেন গুম বিষয়ে এখন তিনি একটা কমিশন করতে যাচ্ছেন, সেটা দায়িত্ব দিতে যাচ্ছেন? তিনি 1 মাসের বেশি ক্ষমতায় আছেন। যারা 1000 বা 1000-এর নিচে যে সংখ্যাটা বলা হচ্ছে, যে মায়ের কি একটা কমিটি করেছে, যে মায়ের ডাক নামে একটা যে কমিটি আছে, যাদের গুম হয়েছে, যাদের সন্তানরা, সেই মায়েদেরকে নিয়ে একটা কমিটি আছে, মায়ের ডাক। মাঝে মাঝে আমরা দেখি অনুষ্ঠানগুলো, খুব হৃদয় কলিজাটা কেঁপে যায়। তাদের কান্না দেখতে পারি না, বাচ্চাদের কান্না, মায়েদের কান্না, বিশেষ করে বাচ্চাদের কান্নাগুলো আমি নিজে সহ্য করতে পারি না। এই যে 1000-এর কম সংখ্যক বা 1000 বা তার বেশি লোক গুম হয়েছে, মাত্র 2 জন দেখলাম যে তারা বের হয়েছে, তার সরকার বের করেনি, ও গুমকারীরা কোনোভাবে বের করে দিয়েছে বিপ্লবের পরপর। তো কে বের হয়েছে? ব্রিগেডিয়ার জেনারেল
আবদুল্লাহ আল আজামি, অধ্যাপক গোলাম আজমের পুত্র, এবং ব্যারিস্টার আরমান মীর কাশেম আলী, শহীদ মীর কাশেম আলীর পুত্র, এই দুজন বের হতে পেরেছেন। সম্প্রতি আগে যে হুম্মাম কাদের বের হয়েছিলেন সে কথায় যাচ্ছি না, অনেক আগের কথা। এখন এই যে লোক এখন পর্যন্ত হাজারো বা হাজারের কম সংখ্যক লোক গুম হয়ে আছেন, ইন্টারিম সরকারের কাছে সকল এখন সংস্থা তার হাতে সব, কেন তা এই গুম করা লোকজন কোথায় আছেন তারা কি এই সরকার জানেন না? তাদেরকে কেন বের করে দিচ্ছেন না? এবং সেই যে আয়নাঘর বলা হচ্ছে, সেই আয়নাঘর গুম করে যেখানে রাখছেন সেই জায়গাগুলো কেন দেখানো হচ্ছে না? সেগুলো কেন খোলামেলা দেখানো হচ্ছে না লাইভ? এবং কেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে না? কেন এখনো কমিশন গঠন, এটা সেটা এখনো এগুলো শুনতে হবে? কমিশন তো গঠন করতেই হবে সামনে যাতে না হয়, এবং যেগুলো হয়েছে তাদের বিচার করতে হবে কিভাবে হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা কেন ভিতরে থাকবে? বিপ্লবের মাধ্যমে তো দেশ স্বাধীন হয়েছে, কেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে না? আসলে আমি কি বোকার মধ্যে আছি? বোকার স্বর্গে বলে মানুষ বলে না, বোকার স্বর্গে থাকা। ব্যক্তিগতভাবে আমি কি আসলে বোকা? আমি কি বুঝতে পারতেছি না? আমি সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আসলে এনএসআই, ডিজিএফআই এগুলো তো সব এই ইন্টারিম সরকারের আন্ডারে আছে। এখন এই সংস্থাগুলো তো তাদের হাতে। কোথায় আছে গুম হওয়া লোকজন? তারা কি সরকার প্রফেসর ডক্টর ইউনূসের সরকার জানে না? এখন যে জাহাঙ্গীর আলম চৌধুরী আছে, হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন, যে হোম অ্যাডভাইজার, তিনি কি জানেন না কোথায় গুম হয়েছে মানুষজন? তিনি তো এগুলো জানার কথা আরো বেশি। তিনি সামরিক বাহিনীর লোক, একাগার লোক, তিনি এখন হোম মিনিস্ট্রির চেয়ারে আছেন, কেন জানবেন না সেগুলো? সেনাবাহিনীর প্রধান তো এখন তার আন্ডারে কাজ করছেন, প্রফেসর ডক্টর ইউনূসের আন্ডারে। কেন জানবেন না কোথায় আছে গুম করা লোকজন? কেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না? কেন আজকে শিশুরা কাঁদবে তার বাবার জন্য, স্ত্রীরা কাঁদবে তার স্বামীর জন্য, মায়েরা কাঁদবে তার সন্তানের জন্য? সুতরাং বিষয়টা আমার কাছে একটু কেমন জানি লাগে। আসলে আমি কোনো ভুল কথা বলছি কিনা আপনারা বুঝতে পারবেন। এটা কেন এই সরকার এখন এটা নিয়ে ডিলে করছে, দেরি করছে, বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম।